আমার রেন্টু একটা বই লিখেছিলেন আমার ফাঁসি চাই এই নামে। এই নামটা উনি দিছিলেন এই জন্যে যে উনি একজন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী, হাসিনার একজন গুণমুগ্ধ ছিলেন। সেই রেন্টু ভাই যখন হাসিনার ঘনিষ্ঠ হইয়া তার পৈশাচিক রূপ দেখলেন, তিনি তার পুরা পলিটিক্যাল জার্নির জন্য নিজেরই দায়ী করলেন। তিনি ভাবলেন, আমি কেন এই ভুল করলাম, এই দায় আমার, তাই আমি আমারই ধ্বংস চাই, আমারই ফাঁসি চাই। আমি ঠিক এইভাবেই আমি নিজে চিকিৎসক, ডাক্তার, ভালোবেসেই চিকিৎসা শাস্ত্র পড়ছি। আর এই চিকিৎসা ব্যবস্থায় যে অন্ধকার দিক দেখছি, যার মধ্যে কাজ করছি, তার ফলে আমার নিজের ফাঁসি নিজে চাওয়া ছাড়া মনে হয় মুক্তি নাই। তবে আমি এটাও মনে করি যে কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ওই দেশে পরিবর্তনের চাবিকাঠি লুকায় আছে। আমি এই স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিয়ে কথা বলতেছি। এই সংকট কাটানোর জন্য এক বিপুল কাজ আমাদের করতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সংকট এবং সেটা থেকে উত্তরণের পথ নিয়ে সংস্কারের লক্ষ্যে একটা কমিটি হয়েছে। তারা কাজ করতেছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আমার বন্ধু এবং গুরুজনেরা। তাই এটা আমার দায়িত্ব, আমি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নিয়ে আমি এই মন্ত্রণালয়কে, এই সংস্কার কমিটিকে আমি সাহায্য করব। 2টা এপিসোড করছি, আরও করব। আমি খুবই অবাক হয়েছি, অসংখ্য মানুষ সেই এপিসোডগুলো দেখছে। তার মানে স্বাস্থ্যের মতো বিষয় মানুষের বিশেষ আগ্রহের জায়গা। বাংলাদেশের পুলিশ আর ডাক্তারেরা কিছু মনে করবেন না, বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যারা স্বাস্থ্য ব্যবস্থা বা পুলিশ দিয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই। তার মানে এই দুই জায়গায় কি বিপুল আর ব্যাপক মনুমেন্টাল টাস্ক আছে সংস্কারের, সেটা সংশ্লিষ্টরা বুঝতে পারতেছেন কিনা জানি না। কিন্তু আমার মনে হইল যে আমি যেই পাটাতনে দাঁড়ায় সলিউশনগুলো দিয়ে বলতেছি আগের 2 এপিসোডে, সেই পাটাতনে না দাঁড়াইলে আমার সলিউশনটা আমি কেন দিছিলাম সেটা বোঝা যাবে না। আমার সলিউশন কোনো সেন্স মেক করবে না যতক্ষণ পর্যন্ত না যে ইতিহাস বোধের উপরে দাঁড়ায় আমি সলিউশনগুলোর কথা বলতেছি, সেই একই ইতিহাস বোধের উপরে আপনারাও দাঁড়ান, ডাক্তাররাও দাঁড়ায়, স্বাস্থ্য মন্ত্রণালয় দাঁড়ায়, সংস্কার কমিটি দাঁড়ায়। আসেন আমরা আদি ইতিহাস থেকে শুরু করি, চিকিৎসা ব্যবস্থা আর তার বিবর্তনের ইতিহাস দেখি। কোন ভাঙাগড়ার মধ্যে দিয়ে গেছে সেই চিকিৎসা ব্যবস্থা, আজ আমরা যার উত্তরাধিকার। এই চিকিৎসা ব্যবস্থার ফিলোসফিক্যাল জার্নিটা কি, আসেন সেইটা আমরা বুঝে দেখি। সারা দুনিয়াতে স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড চিকিৎসক, অথচ এই চিকিৎসকদের বিরুদ্ধে মানুষের পর্বত প্রমাণ অভিযোগ। যে সুস্থ হয়ে বাড়ি যায় সে অভিযোগ করে, যে যায় না সে তো করবেই। তবে এই যে অভিযোগগুলা, এটা যে শুধু বাংলাদেশে তা না, এটা সারা দুনিয়ার চিত্র। কারণটা কি? কারণটা হচ্ছে যে চিকিৎসা শুধু বিজ্ঞান না, এটা একটা আর্ট। সেবাগ্রহিতা হিসেবে থাকে একজন রক্ত মাংসের জীবন্ত মানুষ। সে মানুষটা বাকি সব মানুষের চাইতে আলাদা। তার আলাদা জীবন আছে, সম্পর্ক আছে, স্মৃতি আছে, শিক্ষা আছে। এই বিপুল বৈচিত্র্যকে মায়া দিয়ে, মমতা দিয়ে, দক্ষতা দিয়ে, বিজ্ঞান দিয়ে ম্যানেজ করাটা খুবই জটিল একটা কাজ। এই জটিল কাজটাই করেন ডাক্তার। 2008 সালে হলিউডে একটা সিনেমা হয়েছিল, নাম নাইটস ইন রোদান্থ। সেই সিনেমার নায়ক রিচার্ড টেফানি গেইর অভিনয় করছেন একজন ডাক্তারের ভূমিকায়। সিনেমায় ওই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার ফ্লেনার। ডাক্তার ফ্লেনারের হাতে সার্জারির সময় তার এক বৃদ্ধা রোগী সার্জারির বেডেই মারা যায়। ডাক্তার ফ্লেনার আসছেন সমুদ্রের ধারে একটা শহর রোদান্থতে বৃদ্ধার স্বামীকে কৈফিয়ত দিতে। ফ্লেনার বলতেছে যে অ্যানেস্থেশিয়ার জটিলতায় 50,000 জনের মধ্যে একজনের এরকম দুর্ঘটনা ঘটতে পারে, যে দুর্ঘটনাটা তোমার স্ত্রীর ক্ষেত্রে ঘটছে। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে শুনে বললেন যে 50,000-এ একজন একটা সংখ্যা, আমাদের 43 বছরের দাম্পত্য জীবন। আচ্ছা ডাক্তার, তুমি কি আমার স্ত্রীর চোখের তারার রংটা দেখছিলা? এই যে আবেগের তীব্রতা, সেটা ডাক্তার ফ্লেনার সামাল দেবে কিভাবে যদি না দুই পক্ষের বিশ্বাস আর এমপ্যাথির একটা সম্পর্ক তৈরি না হয়? পৃথিবীর কোনো পেশাকেই তো এমন তীব্র মানবিক আবেগ মোকাবেলা করতে হয় না। আমার ডাক্তার হওয়ার মোটিভেশন বগুড়ার তারা ডাক্তার, বাবার বন্ধু ছিলেন, আমাদের পারিবারিক বন্ধু ছিলেন, অসম্ভব রূপবান এক মানুষ ছিলেন। এমন মমতায় উনি রুগী দেখতেন, এমন অপূর্ব ছিল ওনার হাসি, ওনার উপস্থিতি রোগ অর্ধেক ভালো কইরা দিত। উনি যখন বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের পাশের রাস্তা দিয়ে স্টেথো গলায় ঝুলায় যাইতেন, হাঁটতেন, তখন মনে হইতো দুনিয়ার সমস্ত সৌন্দর্য উনার উপরে ভর করছে। আমারও ছোটবেলায় মনে হইতো ঠিক এইভাবে স্টেথো গলায় আমাকে মাঠের পাশ দিয়ে হাইটে যেতে হবে। ডাক্তারি পেশা এতটাই সেলিব্রেটেড ছিল, কাঙ্ক্ষিত ছিল, আমি ডাক্তার হইতে হইতে সেই দিনগুলো কোথায় যেন হারায় গেল। আমরা মনে করি যে ডাক্তারেরা সব দেশে, সব যুগে, সব সমাজে সমাদৃত ছিল।
কথাটা ঠিক না। পৃথিবীর সব দেশেই সমাজপতিরা চিকিৎসকদের প্রতি ছিলেন নির্দয়। এই ভারতবর্ষে চিকিৎসকরা রোগীর বাসার সামনের দরজা দিয়ে ঢুকতে পারতেন না, তাদের ঢুকতে হইতো যেই পথে ম্যাথরেরা বাসার বর্জ্য নিয়ে যেত। গ্রিসের চিকিৎসককে মনে করা হতো নিচু জাতের কারিগর। রোমান সাম্রাজ্যের চিকিৎসকদের কাজ দেওয়া হতো দাসদের। শেক্সপিয়ার চিকিৎসকদের চিটার্স, মাউন্টেব্যাক্স বলছেন। মাউন্টেব্যাক্স মানে হয়েছে প্রতারক আর কি। ভলতেয়ার বলছিলেন চিকিৎসক তারাই যাদের ওষুধ সম্পর্কে জ্ঞান সামান্য, রোগ সম্পর্কে আরও কম, আর রোগী সম্পর্কে কিছুই জানে না। সেই ভলতেয়ার, যিনি এক বুদ্ধিবৃত্তিক বিপ্লবের জমিন তৈরি করবেন আধুনিক দুনিয়ায়, সেই ভলতেয়ার ডাক্তারদের কি ভাবতেন দেখেন। 1301 সালে বাংলা সাহিত্যপত্র চিকিৎসা সম্পর্কে লিখতেছে, এখন দেখিতে পাওয়া যায় যে কোনো লোক জমিদারি সেরাস্তায় কার্য করিতেন অথবা পণ্ডিতি করিয়া আসিতেছেন, মধ্যে খেয়াল হইল নিদান শাস্ত্র পড়ি। তিনি নিদান শাস্ত্র কিছুদিন পড়িয়া বিশেষ একটি উপযুক্ত সাইনবোর্ড লিখিয়া একজন সুচিকিৎসক হইয়া পড়িলেন। ব্যাবিলনের শাসক হাম্বুরাবি একটা অদ্ভুত আইন করছিল, সার্জারিতে ভুল হইলে ডাক্তারের হাত কেটে নেওয়া হবে। মধ্যযুগে পশ্চিমা সাহিত্য বাচাল, ভার, অর্থলোভী, অপদার্থ চিকিৎসকদের নিয়ে কৌতুকের সরাসরি। কোকাচ্চিওর ডেকামেরন বা চসারের ক্যান্টাবেরি টেলস, এইগুলোতে ডাক্তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। 14 শতাব্দীর কবি পেত্রাক পোপ ষষ্ঠ ক্লিমেন্টের অসুস্থতার কথা যাই না, ওনাকে দেখতে গেছেন, তো গিয়া দেখেন যে পোপের বিছানার পাশে ডাক্তার। তিনি ফিরে গিয়া পোপকে চিঠি লিখলেন যে আপনার রোগসজ্জার পাশে ডাক্তারের উপস্থিতি আমাকে শঙ্কিত করেছে। প্লিনির সাবধানবাণী স্মরণ করুন, ডাক্তাররা সারাতে নয় মেরে ফেলতেই পটু। ফরাসি নাট্যকার মলিয়ের তার ব্যঙ্গ নাটকের মূল উপজীব্যই ছিল ডাক্তারদের নিয়ে ঠাট্টা তামাশা। ইমেজিনারি ইনভ্যালিড, দ্য ফ্লাইং ডক্টর, ডন জুয়ান, ডক্টর কিউপিড, ডক্টর ইন স্পাইট অফ হিমসেলফ, এই 5টা নাটকে ডাক্তারদের পেশা নিয়ে এত ব্যঙ্গ করা হয়েছে যে ডাক্তাররা দেখলে লজ্জাই পাবেন। জর্জ বার্নার্ড শর একটা নাটক আছে ডক্টরস ডিলেমা নামে, সেখানে বার্নার্ড শ ভূমিকা লিখছেন যে 100 টাকা পারিশ্রমিক না বড় ডাক্তার কখনো 10 টাকা পারিশ্রমিকের ডাক্তারের সাথে একমত হবেন না, কারণ সেক্ষেত্রে তার বাড়তি 90 টাকার দাবিটা খেলেও হয়ে যায়। নেপোলিয়ন বলছিলেন যে মানুষ মারার অপরাধে পরলোকে গিয়া আমাদের মতো সেনাপতিদের চাইতে ঢের বেশি জবাবদিহি করতে হবে ডাক্তারদের। টলস্টয় ওয়ার অ্যান্ড পিস লিখতেছেন, ওখানে কৌতুক ভরে খোঁচা দিয়া লিখতেছেন, যদিও ডাক্তারেরা চিকিৎসা করেছিল, ওষুধ খাইয়েছিল, রক্ত মক্ষণ করেছিল, তবুও সে ভালো হয়ে উঠলো, মানে তার মারা যাওয়ারই কথা ছিল যেহেতু ডাক্তার আসছে। কিন্তু ইতিহাসে আরও আগে চিকিৎসকের নিরাময় করার অদ্ভুত ক্ষমতাকে মানুষ কিন্তু বন্দনা করছিল। জনগণের রোগ থেকে আরোগ্য লাভের আকাঙ্ক্ষা এত প্রবল হয়ে উঠছিল যে চিকিৎসকের দেবতার আসনে বসানো শুরু করলো তারা। মিশনে ইমহোটপ, আইসিস, গ্রিসে এসক্লেপিয়াস, ভারতে ধন্বন্তরী। ধর্মও ঈর্ষা করতে শুরু করছিল চিকিৎসকদের। যিশু বলছিলেন যারা ঈশ্বরের অবহেলা বা পাপ করবে তারা চিকিৎসকের হাতে পড়ার মতো শাস্তি পাবে। কিন্তু অলৌকিক নিরাময়ের ক্ষমতা প্রদর্শন হয়ে উঠল মানুষের মন জয়ের অন্যতম উপায়। যিশু নিজেই রোগাক্রান্তকে নিরাময় করে তার ঐশ্বরিক ক্ষমতা প্রমাণ দিয়েছেন। এমনকি গৌতম বুদ্ধ। এখনও ক্যাথলিক ফাদার হওয়ার শর্ত হচ্ছে কমপক্ষে 2টা অলৌকিক নিরাময়ের ক্ষমতা দেখাইতে হবে। চিকিৎসার সাথে অলৌকিকত্ব আর চিকিৎসককে দেবত্ব আরোপ করার ফলে লাভ হইল না চিকিৎসকের বা চিকিৎসাবিদ্যার, কারণ চিকিৎসক তো দেবতা না, তার মধ্যে কোনো ঐশ্বরিক ক্ষমতাও নাই। চিকিৎসকের কাছে মানুষের প্রত্যাশা এত উঁচুতে পৌঁছাইল যে সেদিন থেকে চিকিৎসকরা হেরে গেলেন সেই খেলায়। তারপরেই এইভাবে মধ্যযুগের সাহিত্যে চিকিৎসকদের এই অবস্থা। তবে এই অবস্থার আবার পরিবর্তন হইল অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে। তখন কলোনি মাস্টাররা যাচ্ছেন সারা দুনিয়ায়, নতুন নতুন যুদ্ধবিগ্রহ লেগেই আছে। সেই প্রথম ব্যাপকভাবে সেনাবাহিনীতে নেওয়া হতে থাকলো তরুণ ডাক্তারদের। ছড়ায় ছিটায় থাকা ডাক্তাররা একটা সুসংগঠিত বাহিনীর সদস্য হয়ে ছড়ায় পড়লো সারা দুনিয়ায়, মিশতে থাকলো সাধারণ মানুষের সাথেও। মানুষেরা দেখলো ক্ষমতাবান কিন্তু মাটির কাছাকাছি মানুষ। 19 শতকের মাঝামাঝি সৎ আদর্শবাদী চিকিৎসকদের দেখতে শুরু করলো পৃথিবী। সাহিত্যও ছাপ পড়ল। 1872 সালে প্রকাশিত হলো জর্জ এলিয়টের মিডল মার্চ। তার নায়ক এক অসাধারণ আদর্শবাদী চিকিৎসক, টার্সিয়াস লিডগেট। লেখা হলো মাদাম বেভারি, এনিমি অব দ্য পিপল, যা থেকে সত্যজিৎ রায় বানাইলেন গণশত্রু সিনেমাটা, ডক্টর প্যাসকেল, অ্যারোস্মিথ, সিটাডেল, প্লেগ। বাংলা সাহিত্য লেখা হলো দত্তা, পথের দাবি, আরোগ্য নিকেতন, অগ্নি। সিনেমায় উত্তম কুমারের সবচেয়ে উজ্জ্বল চরিত্র অভিনয় ছিল ডাক্তারের চরিত্র, দেশপ্রেমিক, আদর্শবাদী, মহান পেশায় ব্রতী, নির্লোভ মহাপুরুষের প্রতিচ্ছবি। সেই সময়টাই ছিল চিকিৎসা পেশার স্বর্ণযুগ। আর আজকের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা আরও জটিল, কারণ পুরা সিস্টেম ভয়াবহ করাপশন ঢুকছে।
রোগী ধরা দালাল, ডায়াগনস্টিক সেন্টারের কমিশন, হাসপাতালগুলোর রোগী ধরা বাণিজ্য, কিছু বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা বড় অংশের ডাক্তারদের সাথে মাসোহারার সম্পর্ক, কিছু ডাক্তারদের মারাত্মক পেশাগত অদক্ষতা, রোগীদের সাথে দুর্ব্যবহার, আর এই সিস্টেমটাকে টিকায় রাখার জন্য গড়ে ওঠা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। মানুষ বুঝতে পারে যে এই ব্যবস্থা অত্যন্ত করাপ্ট, তাই সে মাঝে মাঝে তার ক্ষোভ ঝাড়ে ফ্রন্ট লাইনে থাকা ডাক্তারদের উপরে। অভিযোগ ভুল চিকিৎসার। ডাক্তাররা কেন ভুল চিকিৎসা করে? এর দায় কি শুধু ডাক্তারের? WHO বলে যে পশ্চিমা স্বাস্থ্য ব্যবস্থাতে 10% রোগী ভুল চিকিৎসার শিকার হন। চিকিৎসার ঝুঁকি থাকবেই। অত্যন্ত অভিজ্ঞ এবং যত্নশীল চিকিৎসকেরও ভুল হইতে পারে, কারণ প্রত্যেকটা রোগাক্রান্ত শরীর আপন বৈশিষ্ট্য অনন্য। শরীর সবসময় বইয়ের টেক্সট মাইনে চলে না, এটাই বিজ্ঞান। কিন্তু এই যুক্তি মানুষ মানবে কেন যদি তা একটা করাপ্ট সিস্টেমের মধ্যে থাকা একজন মানুষের কাছে শোনে? ডাক্তারদের সাথে আস্থার বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে 2000 বছর লাগছিল সভ্যতার। এই ইতিহাস যদি ডাক্তাররা জানতো তাহলে মাত্র 50 বছরের মধ্যে সেটাকে ধূলিসাৎ করে দিতে পারতো না। সেই জন্যেই স্বাস্থ্যের জন্য দরকার একটা ফাদার ফিগার। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো, যে নিজে ডাক্তার, সমস্যাটা ভালো বুঝে, আবার জনতার সাথে সম্পর্কিত, মানুষ তাকে বিশ্বাস করে। এমন ফিগার ছাড়া আপনি স্বাস্থ্যে কোনো সংস্কার করতে পারবেন না। আমাদের দুর্ভাগ্য, যখন আমরা সংস্কার করতে যাচ্ছি তখন জাফর ভাই আমাদের মাঝে নাই। বিষয়টা আরও গভীরে যায় দেখি ডাক্তারদের তরফ থেকে তারা কোন জটিল সমস্যার মধ্যে থেকে কাজটা করে সেটা না জানলে শুধু দোষ দেওয়া সমস্যার সমাধান হবে না। প্রাচীনকালে চিকিৎসকরা রোগীর চিকিৎসা করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতেন। সেই সঞ্চিত জ্ঞান তিনি পরের প্রজন্মকে দিয়ে যেতেন। আর আজকে চিকিৎসক যখন রোগীকে চিকিৎসা দেন, রোগ নির্ণয় করেন, সেই চিকিৎসার পিছনে থাকে কোনো না কোনো গবেষণা। সেই গবেষণার উপরে ভর কইরা চিকিৎসক তার সিদ্ধান্ত নেন। কিন্তু খুবই উদ্বেগের ব্যাপার, চিকিৎসা ক্ষেত্রে এই গবেষণার ফলাফল যেটা দাবি করা হয়েছিল, অন্য গবেষকেরা সে একই পরীক্ষা করে সেই ফল পাচ্ছেন না। বিষয়টা আরো একটু পরিষ্কার করে বুঝি। বৈজ্ঞানিক গবেষণার একটা মূল বিষয় হলো রিপ্রোডিউসিবিলিটি। তার মানে যে কোনো পরীক্ষা আবার কইরা দেখানো যেতে পারে, বারবার করলে একই ফল আসবে। এখানেই বিজ্ঞানের সাথে অন্য বিষয়ের তফাৎ। সেই কারণেই যেখানে এমনটা ঘটে না সেগুলোকে আমরা অবৈজ্ঞানিক বিষয় বলি। আমি যদি 2 অণু হাইড্রোজেন আর 1 অণু অক্সিজেনকে মিশে তার ভিতর দিয়ে বিদ্যুৎ চালনা করি, তাহলে আমি পানি পাবো। এটাই আমার যদি গবেষণা হয়, তাহলে আমার এই পদ্ধতি ব্যবহার করে সবাই একইভাবে পানি বানাইতে পারবে। যতবার এটা করবে ততবারই একই ফল আসবে। এটাকে বলে রিপ্রোডিউসিবিলিটি। আর এটা যদি না ঘটে তাহলে বলতে হবে আমার গবেষণাটা ভুল বা আমার পদ্ধতি অবৈজ্ঞানিক। একই পর্যবেক্ষণ অনেকবার করে দেখানোই হলো বিজ্ঞানের বৈশিষ্ট্য। অথচ চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় ভয়ানক অবস্থা। প্রকাশিত গবেষণায় যা ফল পাওয়া যায় বলে দাবি করা হচ্ছে, তার বেশিরভাগই আবার নতুন করে গবেষণা করলে আর পাওয়া যাচ্ছে না। মানে আগের গবেষণাটাই ছিল ভুয়া। এটা সামান্য কথা না, কারণ এই গবেষণার উপর ভিত্তি করে চিকিৎসার ব্যবস্থা তৈরি হয়েছে। সেই চিকিৎসা লাখো লাখো লোককে দেওয়া হয়েছে। এই দায় কি তাহলে চিকিৎসকের? 2011 সালে আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ব্রায়ান নোসেক তার সহকর্মীদের নিয়ে সাইকোলজির প্রায় 100টা গবেষণা আবার করছিলেন। এই কাজটা ইন্ডিভিজুয়ালি করা হয় না, কারণ বিজ্ঞানীদের যা দিয়ে উৎসাহ দেওয়া হয়, যেমন স্কলারশিপ, পুরস্কার, কমিটি মেম্বারশিপ, এগুলো পাইতে হলে চমকপ্রদ গবেষণার ফলাফল দেখাইতে হয়। তাই আগে হওয়া গবেষণা নিয়ে কেউ আর কাজ করতে চায় না, একই কাজ আর একবার করে দেখতে চায় না। অবাক ব্যাপারে 100টা গবেষণার 3 ভাগের 1 ভাগ গবেষণা ফল ভুয়া। মানে আগের ফলের সাথে নতুন ফল মিলতেছে না। 2015 সালে সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছিল সেই ফলাফল, 3 ভাগের 1 ভাগ ভুয়া। তাইলে এই গবেষণাগুলোর উপর ভিত্তি করে যে চিকিৎসা তৈরি হয়েছিল তার 3 ভাগের 1 ভাগ ভুল হবেই, যার দায় চিকিৎসকের না। অনেকে মনে করতে পারেন সাইকোলজিতে মন নিয়ে কারবার, সেই মন তো আসলে অধরা, ধরা যায় না, তাই হয়তো এরকম অবস্থা। অন্যান্য শাখায় অবস্থাটা হয়তো তেমন খারাপ না, কিন্তু না। 2011 সালে বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়ার জানাইলো যে ক্যান্সার সংক্রান্ত অনেক গবেষণা তাদের গবেষকরা আবার করে দেখছেন এবং মাত্র 4 ভাগের 1 ভাগ গবেষণার ফল মেলাইতে পারছেন। মানে 75 ভাগ ফল ভুয়া। পরের বছর আরেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যামজেন জানাইলো ক্যান্সার সংক্রান্ত বিখ্যাত 53টা গবেষণার মধ্যে মাত্র 6টার ফল তারা আবার মেলাইতে পারছেন। মানে শতকরা 89 ভাগ গবেষণার ফল ভুয়া। একজনের গবেষণার প্রাপ্ত ফলের উপরে কাজ করে পরে কেউ একজন কাজ করে, এভাবে বিজ্ঞান আগায় চলে। তাহলে জ্ঞান যা গড়ে উঠছে তা কিসের উপরে গড়ে উঠছে? ভুয়া গবেষণা। ব্রায়ান নোসেক সেন্টার ফর ওপেন সায়েন্স বলে একটা প্রতিষ্ঠান করছেন। তারা ক্যান্সার সংক্রান্ত 50টা নাম করা গবেষণা প্রবন্ধের ফলাফল পরীক্ষা করে দেখতে শুরু করলেন। 2012 সালে 5টা পরীক্ষা তারা করছিলেন প্রথমে, তার মধ্যে মাত্র 2টা পরীক্ষার ফল মিলছে, তা পুরোপুরি না। তাহলে এর অর্থ কি? এটা গবেষণা? এই গবেষণা ফাঁক ছিল, যা আগেই ধরা পড়ার কথা ছিল, অন্তত প্রকাশিত হওয়ার আগেই। তাহলে চিকিৎসা বিজ্ঞান কার উপরে নির্ভর করবে? এই ভুল আর মিথ্যা গবেষণা কর্মের উপরে
এগুলো ছাপা হয়েছিল বিখ্যাত সব মেডিকেল জার্নালে। কিভাবে সেগুলো ছাপা হইলো? এত রিভিউয়ার আছে জার্নালগুলোর, তাদের কারো কাছে গবেষণায় ফাঁক ধরা পড়লো না। এই রিভিউয়ের প্রসেসটা বলি, যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না। ধরা যাক আপনি একটা গবেষণার ফলাফল পাঠালেন একটা জার্নালে ছাপানোর জন্য, সেই লেখাটা কয়েকজন সেই ফিল্ডের কয়েকজন প্রথিতযশা রিভিউয়ারের কাছে পাঠানো হবে রিভিউ করার জন্য, অনেকটা পরীক্ষার খাতা দেখার মতো। তারা সেই গবেষণাটা নিরীক্ষা করে দেখবেন গভীরভাবে যে গবেষণাটা ঠিক আছে কিনা। কিন্তু আসলেই কি তারা খুঁটায় খুঁটায় দেখেন? 1998 সালে বিখ্যাত মেডিকেল জার্নাল ব্রিটিশ মেডিকেল জার্নালের সম্পাদিকা ফিওনা গডলি একটা দুষ্টামি করে পরীক্ষা করছিলেন। তিনি একটা মন গড়া প্রবন্ধ 200 জনকে পাঠাইছিলেন এবং ইচ্ছা করেই 8 ধরনের ভুল ঢুকাই দিছিলেন। কেউই 8টা ভুল ধরতে পারেনি। 200 জনের কেউ 8টা ভুল ধরতে পারেনি। গড়ে সবাই 2টা করে ভুল ধরতে পারছিলেন। ইন্টারেস্টিং ফাইন্ডিংস এটা। আগের যে উদাহরণগুলো দিলাম সেখানেও দেখছেন 1/4 গবেষণা আসলে ভালো, 3/4 গবেষণা আসলে ভুয়া। হার্ভার্ডের একজন বিজ্ঞানী জন বোহানান একটা ধুনফুন গবেষণাপত্র যার পুরাটাই ভুয়া, তিনি সেটা 304টা জার্নালে পাঠাইছিলেন। সে বানায় লেখা গবেষণায় লাইকেন জাতীয় একটা গুল্মের ক্যান্সার রোধী কার্যকারিতা নিয়ে তথাকথিত গবেষণায় গালগল্প করছিলেন। আশ্চর্য কথা, কেউই এই গালগল্প ধরতে পারেনি, কেউ না। অর্ধেকের বেশি জার্নাল লেখাটা উৎসাহ নিয়ে ছাপতে চাইছিল। কাণ্ড দেখেন। এই যে ভুলগুলো হচ্ছে তার সবই যে ইচ্ছা করে করা হচ্ছে তা না। কেন এই ভুলগুলো হয় আমি সেই গভীর আলোচনায় আর গেলাম না, আপনাদের বিরক্তির উৎপাদন হবে। তবে আমাদের দৈনন্দিন জীবন থেকে একটু উদাহরণ দিয়ে দেওয়ার চেষ্টা করি কীভাবে ভুলগুলো হয়। যখন আমরা কোনো বিশেষ মতবাদকে মনে প্রাণে বিশ্বাস করি তখন চারপাশের পৃথিবীর খবরাখবরের মধ্যে সেই মতবাদের সমর্থন খুঁজি। এটার ইংরেজিতে বলে কনফার্মেশন বায়াস। যদি আমাদের সামনে রাখা সেই তথ্যের মধ্যে আমরা মতবাদের সমর্থন খুঁজে না পাই তখন খবরটাকে গাঁজাঘুরিয়ে বলে মনে করি। বিজ্ঞানের জগতে এমনটা ঘটে। আমার হাইপোথিসিসের সাথে যদি তথ্য মিলে যায় সেটা ভুল হইলেও আমরা অনেক সময় গ্রহণ করে ফেলি। ব্রিটিশ মেডিকেল জার্নাল বলছে যে প্রকাশিত গবেষণার মাত্র 5% পাতে দেওয়ার মতো গবেষণা। প্রত্যেক মিনিটে প্রায় 2টা মেডিকেল গবেষণা প্রকাশিত হচ্ছে, আর যারা প্রকাশ করতেছে তারা বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি। এলসেভিয়ার পৃথিবীর সবচেয়ে নামী মেডিকেল প্রকাশনা কোম্পানির বছরের সেলস 3 বিলিয়ন পাউন্ড আর প্রফিট প্রায় 1 বিলিয়ন পাউন্ড। এমনকি এরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে ট্রেস ছাপায়। আর 99% ডাক্তারেরা আসলে পড়ে না, আর বাকি 1% ডাক্তারেরা পড়তে পারে না গবেষণা কর্ম। তাই তাদের ইনফরমেশনের সোর্স হয়ে ওঠে ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আমার কথা না, গবেষণার কথা। এই যে গ্যাবে অ্যান্ড লি মে তাদের গবেষণার ফাইন্ডিংস এভাবে লিখছেন যে ক্লিনিশিয়ানস রেয়ারলি অ্যাক্সেসড, অ্যাপ্রাইজড অ্যান্ড ইউজড এক্সপ্লিসিট এভিডেন্স ডাইরেক্টলি ফ্রম রিসার্চ অর আদার ফর্মাল সোর্সেস। তার মানে হইতেছে চিকিৎসকেরা কদাচিৎ গবেষণা বা ফর্মাল সোর্স থেকে এভিডেন্স কালেক্ট করে। এর ফলে যারা মার্কেটিং আর প্রমোশনে বিলিয়ন ডলার খরচ করে তাদের প্রভাবে ডাক্তাররা এমন সব ওষুধ লেখে যা ক্ষতিকর বলে চিহ্নিত হয়েছে। এর মধ্যে 1998 সালে আমেরিকার 5টা ওষুধকে প্রত্যাহার করা হয়েছিল যেগুলো রোগীর কোনো উপকার তো করেই না, ক্ষতি করছিল। তার মধ্যে ছিল অ্যালার্জির ওষুধ, মেদ কমানোর ওষুধ, কোনো প্রাণঘাতী রোগ চিকিৎসার ওষুধ কিন্তু না। কিন্তু এটা যেই সময় বাজারে ছিল আমেরিকার মানুষের 10% এই ওষুধগুলো কোনো না কোনো সময় খাইছে। এই ওষুধের অ্যাপ্রুভালের সময় যে ডেটা দেওয়া হয়েছিল সেগুলো ছিল ভুয়া। এ দায় তাহলে কার? এমন মিথ্যা আর গাঁজাখুরি জিনিস গবেষণা বলে প্রকাশিত হয়েছিল নামকরা জার্নালে। 2001 সালে 40টা গবেষণা কর্মকে প্রত্যাহার করা হয়েছিল। 10 বছর পরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 400-র বেশি। অর্থাৎ মোট গবেষণার সংখ্যা বাড়ছিল মাত্র 1.5 গুণ। মেডিকেল জার্নালে প্রকাশিত উঁচু মানের গবেষণার প্রায় 15%ই আদতে যাচ্ছেতাই টাইপের গবেষণা। আমেরিকা সরকারের অফিস অফ রিসার্চ ইন্টিগ্রিটি 2008 সালে নেচার পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশ করে। তারা 2000 বিজ্ঞানীর গবেষণাকে 3 বছর ধরে নিবিড় পর্যবেক্ষণ করে দেখে এর মধ্যে 200টা গবেষণায় জোচ্চুরি আছে। প্রেডেটরি জার্নাল বলে মেডিকেল সায়েন্সে এক ধরনের জোচ্চুরি জার্নাল হয়েছে যেখানে আপনি মোটামুটি যা খুশি তাই ছাড়তে পারবেন, শুধু কিছু নগদ নারায়ণ ধরাই দিতে হবে আর কি। সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, আবার সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হওয়ার জন্য মানে প্রমোশনের জন্য প্রকাশিত গবেষণা লাগে। বাংলাদেশে একসময় এক বিখ্যাত প্রফেসর দৈনিক পত্রিকায় প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক একটা নিবন্ধ জমা দিয়া অধ্যাপকের পদ বাগাই নিয়েছিলেন। আমি হিসাব দিতে পারবো না প্রেডেটরি জার্নালে লেখা দিয়া কত অধ্যাপকের পদ বাংলাদেশের ডাক্তাররা বাগাই নিয়েছেন। তবে কেউ কেউ যে বাগাইছেন সে অনুমান অবশ্যই করা যায়, কারণ এই প্রেডেটরি জার্নালে আমার বন্ধু দেশের ডাক্তারদের লেখাই 50%-এর বেশি। ফার্মাসিউটিক্যালস কোম্পানি যদি চিকিৎসকের ক্লিনিক্যাল জাজমেন্টকে প্রতিস্থাপন করে তাহলে রোগী কি চিকিৎসা পাবে? গবেষণার নামে ট্র্যাশ যদি ভরতে থাকে মাথায়, কোনটা গবেষণা আর কোনটা ট্র্যাশ এটা বোঝার দক্ষতা যদি না থাকে তাহলে রোগী চিকিৎসা পাবে? রোগী যে শুধু চিকিৎসা পায় না এটা সে তার কমন সেন্স দিয়ে বোঝে, তাই তার ক্ষোভ মাঝে মাঝে ছাই চাপা আগুনের মতো উদ্গীরিত হয়। সে স্বাস্থ্যকর্মীর উপরে ঝাঁপায় পড়ে।
ডাক্তাররা সারা দুনিয়াতে কর্মক্ষেত্রে হিংসার শিকার হন। এই হিংসার বিস্তার এতই বিশাল যে 2002 সালে WHO-কে ওয়ার্ল্ড রিপোর্ট অন ভায়োলেন্স অ্যান্ড হেলথ প্রকাশ করতে হয়েছিল। WHO-র মতে 38% চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সারা জীবনে অন্তত একবার ভায়োলেন্সের শিকার হন। বিশাল ঘটনা, দুনিয়াতে কোনো পেশার ক্ষেত্রে এটা ঘটে না। আমি আলোচনায় গভীরে যাওয়ার আগে আপনাদের একটা বিষয় স্মরণ করে দিতে চাই। খেয়াল করলে দেখবেন ভায়োলেন্সের শিকার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রায় সবগুলাই সরকারি বা পাবলিক। 2021 সালে বাংলাদেশের চিকিৎসক নিগ্রহের যে ঘটনাগুলো ঘটছে তা নিয়ে একটা গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে সমস্ত স্বাস্থ্যকর্মী কর্মক্ষেত্রে ভায়োলেন্সের শিকার হয়েছে তার 91% সরকারি ডাক্তার বা স্বাস্থ্যকর্মী। আউটডোর সার্ভিসের 80% আর ইনডোর সার্ভিসের 60% দেয় প্রাইভেট সেক্টর। অথচ কি অবাক বিষয়, পাবলিক সেক্টরের চিকিৎসক সংখ্যায় কম সার্ভিস দেওয়া বেশি পরিমাণে ভায়োলেন্সের শিকার হচ্ছে। আমি যেদিন এই ভিডিও রেকর্ড করি সেদিনই চিকিৎসা বিজ্ঞানের গবেষণা সংক্রান্ত ডেটাবেস মেডলাইনে ভায়োলেন্সে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, দেখেন কি বিপুল পরিমাণে ভায়োলেন্স সংক্রান্ত আলোচনা আর গবেষণা মেডিকেল মহলে বাড়ছে। এই গ্রাফে অবশ্য এটাও দেখতে পারবেন যে চিকিৎসা বিজ্ঞান ভায়োলেন্স সংক্রান্ত আলোচনা শুরুই হয়েছে 80-র দশক থেকে। এখন প্রশ্ন হচ্ছে এই ভায়োলেন্স কিভাবে থামানো যাবে? তাহলে আমাদের দেখতে হবে ভায়োলেন্সের উৎস কি। বাংলাদেশের জিডিপির অনুপাতে হেলথ বাজেট 2012 সালের পর থেকে ক্রমাগত কমছে। এখন মোটামুটি জিডিপির 2%, দক্ষিণ এশিয়া এটা প্রায় 5.5%। প্রাইভেট সেক্টরে চিকিৎসা ব্যয় মেটাতে বছরে 4% মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। বাংলাদেশে এক বছরে দরিদ্র কমে 1 থেকে 2%। শুধু চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে দারিদ্র সীমার নিচে চলে যায় প্রত্যেক বছর 4% মানুষ। বাদরের তৈলাক্ত বাস ব্যয় ওঠার উপমার সাথে এটার কিন্তু মিল আছে। এর আবার গালভরা একটা নাম আছে, মেডিকেল পভার্টি ট্র্যাপ বা দারিদ্র ফাঁদ। হার্ভার্ড মেডিকেল স্কুলের সোশ্যাল মেডিসিনের শিক্ষক পল ফার্মার এটাকে বলছেন স্ট্রাকচারাল ভায়োলেন্স। এর অর্থ হচ্ছে জাত, ধর্ম, লিঙ্গ, বর্ণ, বৈষম্য, রাজনৈতিক হিংসা, যুদ্ধ, সামাজিক অর্থনৈতিক অসাম্য এসব কিছুই নির্ধারণ করে কে অসুস্থ হয়ে পড়বে এবং মেডিকেল সার্ভিস নিতে পারবে। তার মানে আপনি একজন স্বাস্থ্যকর্মী হয়ে এই বাজেটে কাজ করে নিজেই স্ট্রাকচারাল ভায়োলেন্সের অংশ হচ্ছেন। রোগীরা স্ট্রাকচারাল ভায়োলেন্সের শিকার হয় প্রথমে। ডাক্তার না জেনে না বুঝে স্ট্রাকচারাল ভায়োলেন্সের অংশ হয়ে যান। রোগীর স্বজনেরা সেই স্ট্রাকচারাল ভায়োলেন্সের ফিজিক্যাল এমবডিমেন্ট হিসেবে দেখে একজন ডাক্তারকে। তাই পাল্টা আক্রমণের লক্ষ্য হয় সে। আপনি স্বাস্থ্যকে প্রায়োরিটি না দিলে স্ট্রাকচারাল ভায়োলেন্স কমবে না। আপনি দেখবেন এই জুলাই আগস্ট বিপ্লব যোদ্ধাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারলো না স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই যে প্রায়োরিটি মনেই করলো না যে কাজটা জরুরি। যে মন্ত্রণালয় 20 থেকে 25,000 আহত ছাত্র জনতাকে সার্ভিস দিয়ে তৃপ্ত করতে পারে না, সে 18 কোটি জনতাকে কিভাবে তৃপ্ত করবে? এটাই তো ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য অ্যাসিড টেস্ট। স্বাস্থ্য যে জাতীয় উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা পূর্ব শর্ত, এটা না বুঝে আমাদের নীতি নির্ধারকেরা, না আমাদের হেলথের লিডাররা বুঝাইতে পারে নীতি নির্ধারকদের। এ বিষয়টা বুঝে দেখি। 2010 সালে একটা ইন্টারেস্টিং প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, নিউক্লিয়ার ওয়েপন্স অ্যান্ড নেগলেক্টেড ডিজিজেস দ্য 10,000 to 1 গ্যাপ শিরোনামে। এই প্রবন্ধে বলা হয়েছে 11টা পারমাণবিক শক্তিধর দেশ $10 ট্রিলিয়ন বেশি ব্যয় করছে অস্ত্র তৈরি এবং মেনটেন্যান্সে। আর সারা পৃথিবীতে 80 কোটি মানুষ কৃমিতে আক্রান্ত যে হয় তার বেশিরভাগই নিম্ন বা মধ্য আয়ের পারমাণবিক শক্তিধর দেশ। যেমন ইন্ডিয়াতে 14 কোটি, চীনে 8.5 কোটি। নেগলেক্টেড ডিজিজ কন্ট্রোলের জন্য বরাদ্দ সারা দুনিয়ায় $1 বিলিয়ন কম। অর্থাৎ $10 ট্রিলিয়ন পারমাণবিক অস্ত্র সম্ভারের 10,000 ভাগের 1 ভাগেরও কম। 2010 সালে ল্যান্ডসেটের 2 জানুয়ারি আরেকটা প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ বিয়ন্ড দ্য টিপিং পয়েন্ট শিরোনামে। ওখানে প্রবন্ধকার বলছে যে ওভারসিজ ডেভেলপমেন্ট ফান্ডের মাত্র 0.6% বরাদ্দ আছে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজের জন্য। মাইকেল মমার্ট এইসব বিশ্লেষণ করে বলছিলেন যে স্বাস্থ্য হইল দীর্ঘ সামাজিক প্রক্রিয়ার পরিণতি এবং ফলাফল। এই যে স্ট্রাকচারাল ভায়োলেন্স, তার শিকার হচ্ছে সাধারণ মানুষ, যাদের এই ভায়োলেন্সে কোনো ভূমিকা নাই, ভাষ্য নাই, কোনো অবস্থিতিও নাই। বাংলাদেশের মানসিক চিকিৎসকরা সম্প্রতি বলছেন যে বাংলাদেশের 4 জনের মধ্যে 1 জন মানসিক রোগে ভুগতেছে। প্রত্যেক বছর 10,000 জন মানুষ আত্মহত্যা করতেছে। এর কারণ হিসাবে বেকারত্ব, হতাশার কথা বলছেন ডাক্তাররা সাহেবেরা। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, তা হচ্ছে বিচারহীনতা। তার মানে সাম্য এবং ন্যায় বিচার শুধু রাষ্ট্রের স্বাস্থ্যের জন্যই জরুরি না, ব্যক্তির স্বাস্থ্যের জন্যও জরুরি। ভায়োলেন্সের দ্য মেডিসিন দ্য নেসেসারি পলিটিক্স অফ পাবলিক হেলথ প্রবন্ধে বলা হয়েছে এই ভায়োলেন্সের ট্রিগারিং ফ্যাক্টরগুলোর সামাজিক এবং রাজনৈতিক ডাইমেনশন আছে। ভায়োলেন্সের প্রশ্নের সাথে জড়ায় আছে গ্লোবালাইজেশনের বিতর্ক। আলমা তার প্রাইমারি হেলথ কেয়ারের ঐতিহাসিক ঘোষণায় স্বাস্থ্য নিশ্চিত করার শর্ত হিসেবে শান্তি নিশ্চিত করার কথা বলা হয়েছিল, রাষ্ট্রীয় সংঘাত বন্ধ করার কথা বলা হয়েছিল, আর নিরস্ত্রীকরণের উপরে জোর দেওয়া হয়েছিল। ডাক্তারির খুব একটা অন্তর্গত দার্শনিক কন্ট্রাডিকশন আছে। আপনি খেয়াল না রাখলেই পা স্লিপ কাটবেন। এটা যে শুধু ডাক্তারদের বুঝলে হবে না, এটা বুঝতে হবে সবাইকেই। কত ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁদ আছে, ট্র্যাপ আছে, পিছল জায়গা আছে, যেটা আমাদের খুব গভীরভাবে বোঝা দরকার। তাছাড়া শুধু ডাক্তারদের দোষী দেবেন কিন্তু ফল আসবে না।
সংস্কারের কথা বলবেন, সংস্কার হবে না, কারণ মূল সমস্যার গভীরে যে বুঝতে হবে কোথায় সমস্যা। এই যে মেডিসিন শাস্ত্র বা চিকিৎসাবিদ্যা, এটার অন্তর্গত একটা হিংসার উপাদান আছে। একদিকে মেডিসিন আর্ট অফ হিলিং, আরেকদিকে রোগের হন্তারোগ। দুই ক্ষেত্রেই মেডিসিনের কেন্দ্রে আছে মানুষ। মেডিসিনের ঐতিহাসিক বিবর্তনের মাঝে অন্তর্গত যে দ্বন্দ্ব এবং টানাপোড়েন আছে, এইটা নিয়ে দেরিদার একটা লেখা আছে প্লেটোস ফার্মেসি নামে, আগ্রহীরা পড়ে দেখতে পারেন। সেখানে তিনি বলছেন ফার্মাকন এই শব্দটার অর্থ একদিকে বিষ, আরেকদিকে অমৃত বা নিরাময়কারী। মেডিসিনও তাই। আবার দেখেন, আমরা রোগকে দেখি বায়োলজির দৃষ্টিতে, কিন্তু রোগকে বায়োলজির দৃষ্টিতে দেখার একটা বিপদ আছে। যেমন হার্ট অ্যাটাক হইলে হার্টের রক্ত চলাচলের কার্ডিয়াক এনজাইমের মার্কার এগুলো দেখতে হয়, না দেখে উপায় নাই। কিন্তু রোগী তো একটা রোগাক্রান্ত দেহ না, একটা জীবন্ত মানুষ। ডাক্তার তো একটা বায়োলজিক্যাল এন্টিটিকে চিকিৎসা করতেছে না, একটা বায়োসোশ্যাল এন্টিটিকে চিকিৎসা করে। বায়োসোশ্যাল থেকে বায়োলজিকে যখন আলাদা করা হয় তখন হয় এন্টিটি রিডাকশন। এইভাবেই রিডাকশনিজমের উপরে দাঁড়ায় আছে আমাদের চিকিৎসাবিদ্যা। তাই সোশ্যাল এন্টিটি যখন সামনে এসে দাঁড়ায় তখন সেটাকে পৃথিবীর কোনো দেশের ডাক্তাররাই আর মোকাবেলা করতে পারে না। আবার আরেকদিকে দেখেন, আমরা যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই বা হাসপাতালে যাই, সেখানে দেখা হয় আমাদের ক্লিনিক্যাল হেলথ, মানে সেখানে ব্যক্তির শরীরটা দেখা হয়। আবার ধরেন এই কোভিড মহামারীর সময় আমরা তখন পাবলিক হেলথের দৃষ্টিকোণ থেকে দেখি, যেখানে কমিউনিটি গুরুত্বপূর্ণ, সেই সামাজিক অবস্থা গুরুত্বপূর্ণ যা পরিবেষ্টিত হয়ে মানুষ থাকে। যদি দুই ক্ষেত্রেই ডিসোশ্যালাইজেশন সমানভাবে কার্যকর থাকে, তাহলে দুই ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে ডিহিউম্যানাইজেশন। এরিক ক্যাসেলের একটা বেশ পুরনো লেখা আছে, শিরোনাম হচ্ছে দ্য রিলিফ অফ সাফারিং। সেখানে তিনি বলছেন, রোগাক্রান্ত হইলে মানুষের মানব সত্তার অনেক কিছুকেই তছনছ করে দেয়, ব্যক্তির সমগ্রতাকে ভেঙে চড়ে সাফারিংসের জন্ম দেয়। এই সাফারিংসের বোঝার ক্ষমতা আধুনিক মেডিসিনের নাই। আমাদের টেক্সট বইকে ঢেলে লিখতে হবে। পুরো টেক্সট বই আর শিক্ষাদানের পদ্ধতি না বদলাইলে চিকিৎসাবিদ্যার রোগীকে বায়োসোশ্যাল এন্টিটি হিসেবে দেখতে পারবে না। এইবার আসেন হাসপাতাল প্রসঙ্গে। আমরা ডাক্তাররা সবাই হ্যারিসন পড়ছি মেডিসিনের টেক্সট বই হিসেবে। সে খোদ হ্যারিসনে হাসপাতাল সম্পর্কে বলা আছে, হাসপাতাল হচ্ছে একটা ইন্টিমিডেটিং এনভায়রনমেন্ট, যেখানে রোগীর সেন্স অফ রিয়েলিটিকে অল্টার করে দেয়। এই সেন্স অফ রিয়েলিটি হচ্ছে রোগীর ব্যক্তিময়তা, মানুষ হিসেবে তার এন্টিটি। সেটা হারায় গেলে রোগী তার নিজস্ব জগৎকে হারায় ফেলে। সে হয়ে যায় একটা বেড বা কেবিন নাম্বার। হাসপাতালে এসে ব্যক্তিময়তা হারায়, নৈর্ব্যক্তিক হয়ে যায়। আমরা নিজেরা বলি না বেড নাম্বার 14 রোগী, বেড কেবিন নাম্বার 1001-এর রুগী, বা অমুক প্রফেসরের রুগী, বা হাইপোথাইরয়েডের রুগীটা, বা রোগীর সেই হারায় ফেলা জগৎ এবং হাসপাতালের নৈর্ব্যক্তিক কেস নাম্বার দিয়া সাজানো জগতের দুর্বল লিঙ্ক হচ্ছে একজন ডাক্তার এবং তার ব্যক্তিময়তা। অথচ একজন ডাক্তার যখন গড়ে উঠতে থাকে, সে তার ব্যক্তিময়তা হারায় ফেলতে থাকে, তার জগৎ সম্পর্কে রিয়ালিটি বদলাইতে থাকে। বাইরন গুডের একটা অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি আছে এই নিয়ে, শিরোনাম মেডিসিন, র্যাশনালিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স অন অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ। এই বইয়ে তিনি দেখাইছেন যে কিভাবে মেডিকেল স্কুলে শুধু নতুন শব্দই শেখানো হয় না, চিকিৎসা শিক্ষার্থীর এক নতুন জগৎকে নির্মাণ করা হয়। একজন শিক্ষার্থীর ভিজুয়াল মেটাফোর বদলায় যায়। অ্যানাটমির কাছে ত্বক, যা অনুভূতির অঙ্গ, তা হয়ে ওঠে একটা শিক্ষার সামগ্রী, যা মাইক্রোস্কোপের নিচে দেখার অবজেক্ট। মোদ্দা কথা, চিকিৎসাবিদ্যা চিকিৎসককে যে বিপুল জ্ঞান সম্ভার দেয়, তাতে রোগী নিজের দেহ এবং অস্তিত্ব সম্পর্কে একটা হীনমন্যতায় ভোগে। এটাকে দর্শনের ভাষায় বলা হয় এপিস্টেমোলজিক্যাল হাইপোকন্ড্রিয়া। এই এপিস্টেমোলজিক্যাল হাইপোকন্ড্রিয়ার এক ধরনের নমনীয় হিংসা, এবং এই হিংসা ধারণ করেন চিকিৎসক নিজেই। আপনি খেয়াল করলে দেখবেন, কিছু ডাক্তার তার রোগীকে অবলীলায় বলে, আপনি বুঝবেন না, আপনি কি ডাক্তার? আমি নিজে ডাক্তার হয়ে শুনি, আপনি কি স্পেশালিস্ট? আমি যদি স্পেশালিস্ট হয়ে প্রশ্নটা করতাম তখন কি বলতো আল্লাহই মালুম। আর্থার ক্লিনম্যানের একটা বই আছে, বেশ পুরানো কিন্তু প্রাসঙ্গিক। বইটার নাম ইলনেস ন্যারেটিভ। তিনি বলছেন, ডাক্তারদের সিলেবাসে এই বিশ্বাস জন্মানো হয় যে ডাক্তারদের জানা প্রয়োজন শুধু রোগের বায়োলজি, রোগের সাইকোলজিক্যাল, সোশ্যাল, কালচারাল অ্যাসপেক্ট জানাটা জরুরি না। ফলে একটা রোগ যখন রোগীর জীবনে একাধিক অর্থ নিয়ে হাজির হয়, সেটাকে বায়োমেডিক্যাল মডেলের মধ্যে ধরার চেষ্টা করা হয়। তখন শুরু হয় প্রসেস অফ ডিহিউম্যানাইজেশন। অথচ আমরা যেদিকে তাকাই না কেন, চারিদিকে আছে মানুষ, তার সমস্ত আকাঙ্ক্ষা, অপ্রাপ্তি, অসাম্য নিয়ে। সে মানুষকে বাদ দিয়ে আমরা হামলায় পড়ি তার রোগের উপরে। রোগীর মধ্যে হাজির থাকা বায়োসোশ্যাল এন্টিটির বদলে রোগের উপরে হামলায় পড়ার ঘটনা ঘটে মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের নিপুণ পরিচালনায়। কি এই মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স? 1980 সালের 23 অক্টোবর নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের সম্পাদক আর্নল্ড রেনম্যান একটা সারা জাগানো প্রবন্ধ লিখছিলেন, দ্য নিউ মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নামে। তিনি পাঠকদের সতর্ক করে দিয়ে বলছিলেন যে এই মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আমাদের ফিউচার মেডিকেল সিস্টেমের দখল নিয়ে নেবে, কিন্তু তারা আমাদের অ্যাকচুয়াল হেলথ প্রায়োরিটিকে গুরুত্ব দেবে না। তাই কিন্তু হয়েছে আজ প্রায় $11 ট্রিলিয়ন বাণিজ্য ক্ষমতা সম্পন্ন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি প্রায়োরিটি কি? এদের প্রায়োরিটি টাকা চুল গজানোর ওষুধ বা পৌরুষ জাগ্রত করার ওষুধ। টিবির ওষুধ আসেনি আজ পর্যন্ত 50 বছর। রিফাম্পিসিন কিন্তু টিবির ওষুধ হিসেবে আবিষ্কার হয়নি, লেপ্রোসির ওষুধ হিসেবে আবিষ্কার হয়েছিল, জানেন নিশ্চয়ই। ফাইলিয়ার বা কৃমির ওষুধ তৈরি হয় না। আরেকটা জায়গায় যেখানে তারা ওষুধ তৈরি করে সেটা হচ্ছে ক্যান্সারের ওষুধ, কারণ ক্যান্সার রোগীর পরিবার
আর তার স্বজনদের অসহায়ত্বকে ক্যাপিটালাইজ করে সর্বোচ্চ মুনাফা তৈরির সুযোগ তৈরি করে দেয়। আর চিকিৎসা সেবায় যে মেটাফর ব্যবহার করা হয় সেটাও চিকিৎসা ব্যবস্থাকে ডিহিউম্যানাইজ করে। মেটাফর সবসময় সামরিক। কোভিড মহামারীর সময় দেখছেন না ডাক্তাররা বলতে কোভিড যোদ্ধা। হ্যাঁ, প্রায় 150 বছর আগে যখন অ্যান্টিবায়োটিক প্রথম একটা রূপ আবিষ্কার হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল ম্যাজিক বুলেট। এমনকি হোমারের সময় চিকিৎসায় সামরিক মেটাফর ব্যবহার করা হয়েছে। 1914 সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে ক্যান্সারকে নৈরাজ্যবাদী এবং ক্যান্সার কোষগুলোকে বলশেবিক কোষ বলা হয়েছিল। মানে টার্গেট মেটাফরগুলোকে পলিটিক্যাল অপোনেন্টের নামে করা হইতেছে। এই যে যুদ্ধের মেটাফর ইউজ করলে রোগকে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা যায়, ফলে রোগীর সাফারিংস কোনো বিবেচ্য বিষয় হয় না। বিবেচ্য বিষয় থেকে রোগীর দেহ থেকে আলাদা রোগটা। ফলে মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের যোদ্ধারা সকল যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপায় পড়তে পারে। 2016 সালে আমেরিকান জার্নাল অফ বায়োএথিক্সের একটা পুরো সংখ্যা ছিল এই মেডিসিনের যুদ্ধের মেটাফর ব্যবহার নিয়ে। সেই সমস্ত রোগেই যুদ্ধের মেটাফর ইউজ করা হয় যেখানে মুনাফা গগনচুম্বী। আপনি কখনো দেখবেন না যে ডায়রিয়ার বিরুদ্ধে যুদ্ধ বা কৃমির বিরুদ্ধে যুদ্ধ, ডাক্তার সাহেবরা নিশ্চয়ই নিজেদেরকে ডায়রিয়া বা কৃমি যোদ্ধা পরিচয় দেবেন না, যদিও খুব আগ্রহ নিয়ে নিজেদেরকে ক্যান্সার যোদ্ধা বলে পরিচিত করতে চাইবেন। মেডিসিনের এই গ্লোবাল কালচারে ডাক্তারেরা সজ্ঞানে বা অজ্ঞানে বিশ্বাসী হয়ে ওঠে এবং বাহক হয়ে যায়। হিংসার এক নতুন চেহারা আমাদের সামনে ভাইসা ওঠে। এমনকি দেহকে জাতিরাষ্ট্রের সাথেও তুলনা করা হয়েছে। রমেলি মার্টিনের একটা ইমিউনোলজি বই আছে, নাম টুয়ার্ডস অ্যান অ্যান্থ্রোপোলজি অফ ইমিউনোলজি, দ্য বডি অ্যাজ নেশন স্টেট। যুদ্ধ খেলা জমার জন্য উত্তম মেটাফরি বটে, তাই না? ডাক্তারি পেশা তো কলঙ্ক কম কামায়নি। ইতিহাসের ডাক্তারেরা যারা জীবন নয় মৃত্যুর দূত হিসেবেও কাজ করছে, এসব তো পৃথিবীর মানুষের কালেকটিভ মেমোরি থেকে হারায় যায়নি। নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পে ডাক্তারেরা কাজ করতো। সেই সব ডাক্তারেরা কীভাবে মৃত্যুর গবেষণা করতো? সাবসিকুয়েন্ট নুরেমবার্গ ট্রায়ালে 23 জন অভিযুক্তর মধ্যে 20 জনই ছিল ডাক্তার। ভাবা যায়? নাজি হিসাবে বিচার হচ্ছে 23 জনের মধ্যে 20 জন ডাক্তার। মৃত্যুদূত সেই ডাক্তার জোসেফ মেঙ্গেলের কথা আমরা জানি। সে কনসেন্ট্রেশন ক্যাম্পে পেট্রোল থেকে শুরু করে হেন কেমিক্যাল নাই যা বন্দীদের শরীরে পুষ্ণা করতো গবেষণার নামে। এই বদমাইশ গ্রেপ্তারেরা ব্রাজিলে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। সেই দিনগুলো কি শেষ হয়েছে? না, হয়নি তো। 2004 সালে ল্যান্ডসেটে আবু গ্রাইব কারাগারে ডাক্তারদের সেই একই নাজি বদমাইশি নিয়ে একটা আর্টিকেল ছাপা হয়েছে, আবু গ্রাইব ইটস লিগেসি অফ মিলিটারি মেডিসিন নামে। আরও 2টা আর্টিকেল আছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে, উইদাউট কনসাস আর হোয়েন ডক্টরস গো টু ওয়ার। 2টাই 2005 সালে প্রকাশিত। আগ্রহীরা পড়তে পারেন, অনলাইনে আছে। এই দুঃস্বপ্ন কি শেষ হয়েছে? না, হয়নি। এমনকি হার্ভার্ডে এখন গবেষণা হচ্ছে কগনিটিভ নিউরোসায়েন্সে। কী জন্য জানেন? যারা আমেরিকান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, অর্থাৎ হার্ডকোর টেরোরিস্ট, তারা দৈহিক আর মানসিক অত্যাচারে ঠিক কোন পর্যায়ে গিয়ে ভেঙা পড়তে পারে তার ব্রেন ম্যাপিং করা, মস্তিষ্কের ফিজিওলজিতে কী কী বায়োকেমিক্যাল পরিবর্তন ঘটে সেটা পরিমাপ করা। কি ভয়ানক অবস্থা! আবার দেখেন, দেহের উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণের সবচেয়ে বর্বর রূপ হচ্ছে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড দেওয়ার সময়, এমনকি এক্সিকিউশনের সময় ডাক্তার যুক্ত হচ্ছে। ইনজেকশন দিয়ে জলজ্জান্ত মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, তাকে ডাক্তার মারতেছে, ডাক্তার হয়ে উঠতেছে জল্লাদ। কোনো গ্লানি নাই। একজন ডাক্তার তো এই কাজ করতেই পারে না, এটা মেডিকেল এথিক্সের বাইরে। সে ডাক্তার হিসেবে তার শপথ ভঙ্গ করতেছে, কারণ সে তো জীবন বাঁচায়, সে জীবন নেয় না। 70-80 দশকে ডাক্তারেরা বাংলাদেশেও বন্ধাত্মকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। কেউ জিজ্ঞেস করে নাই এটা ঠিক না, কেউ বলে নাই, কোনো ডাক্তার বলে নাই এটা ঠিক না। তৃতীয় বিশ্বের কোটি কোটি সক্ষম পুরুষ নারীকে বন্ধ করে দিছে ডাক্তাররা নিজের হাতে। জ্ঞানের কি ধ্বংসাত্মক ব্যবহার! চিকিৎসাবিদ্যার এই যে অন্তর্গত কন্ট্রাডিকশন, এটাই এই পেশার মানবিক সম্ভাবনাকে স্ফুরিত হইতে দেয় নাই। অন্তর্গত গভীর হিংসার বোধ থেকে একজন মেঙ্গেল তৈরি করে, একজন জল্লাদ তৈরি করে, হাজার হাজার বন্ধাকরণ কর্মী তৈরি করে, যারা তাদের পেশা নিয়ে গর্ব করে। গবেষণার তথ্য লুকায় রফেকক্সিবের মতো ওষুধ কোটি কোটি মানুষকে খাওয়ায় দেয় বিনা গ্লানিতে। খুব সহজেই এরা বিগ কর্পোরেশনের অংশ হয়ে যায়। তৈরি হয় দানবীয় মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যার একমাত্র লক্ষ্য মুনাফা আর মুনাফা আর মুনাফা। এই হিংসাই হইতেছে সেই বিপন্ন বিস্ময়। 18 শতকের সার্জন এবং অ্যানাটমিস্ট উইলিয়াম হান্টারের ভাষায় নেসেসারি ইনহিউম্যানিটি। তিনি তার ছাত্রদের বলতেন, আর্ন এ নেসেসারি ইনহিউম্যানিটি বাই ডিসেক্টিং দ্য ডেড। একটা বিখ্যাত বাংলা কবিতা আছে উইলিয়াম হান্টারের মেটাফর নিয়া, মনে পড়তেছে কি? জীবনানন্দ দাশের কবিতা। আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতর খেলা করে, আমাদের ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। এই লাশ কাটা ঘর থেকেই শুরু হয় একজন ডাক্তারের নেসেসারি ইনহিউম্যানিটি। ওই নেসেসারি ইনহিউম্যানিটি থেকে চিকিৎসাবিদ্যা মুক্তি না পাইলে শতাব্দীর পর শতাব্দী চেষ্টা করলেও পৃথিবীর কোনো দেশেই ডাক্তাররা কখনো মানুষের প্রিয়জন হইতে পারবেন না। হে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতারা,
ডাক্তারি শাস্ত্রের এই অন্তর্গত দুর্বলতা, ঐতিহাসিক স্খলন আর তার সাথেই বিপুল মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সাথে লড়াই করতে পারবেন? আমি ভয় দেখাইতেছি না, কাজটা কত ব্যাপক আর বিপুল তা মনে করাই দিচ্ছি আর কি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পলিটিক্যালি এক্সট্রিমলি পাওয়ারফুল তীক্ষ্ণ মেধার পপুলার লিডার পেলে কাজটা সহজ হইতো। এটা ছাড়া যে পারবেন না তা না, কিন্তু জানা বোঝাটা খুব পরিষ্কার না হইলে আপনি এই কাজটা এমনকি শুরুও করতে পারবেন না। বলবেন সংস্কার, হবে না সংস্কার। তবে আমার শুভকামনা রইল, কোথাও আমার সাহায্য করার জায়গা থাকলে জানায়েন, করব। ইনকিলাব জিন্দাবাদ।